এনবিআর এর সংস্কার অধ্যাদেশ প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন তরুণ এবং মধ্য পর্যায়ের কর্মকর্তারা এবং আগামী ৩ কার্য দিবসে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। আরেকটু বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে কারওয়ানবাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল আমিন, আপনি বরাবরই এনবিআর নিয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছেন, অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনার কাছ থেকে আমরা পেয়েছি এবং এই মুহূর্তে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে এনবিআর এর সংস্কার অধ্যাদেশ। আমরা ইতিমধ্যেই জেনেছি প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন তরুণ এবং মধ্য পর্যায়ের কর্মকর্তারা। কি বলছেন তারা একটু বলবেন? আসলে সার্বিক কি প্রভাব আসলে পড়তে পারে কর্মবিরতির কারণে এবং সব দিক মিলিয়ে আসলে কি চলছে এই সংস্কার নিয়ে? রুহুল। এনবিআর এর সংস্কার প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনায়, বিশেষ করে যে যিনি আইন তৈরি করছেন তিনি যেন রাজস্ব আদায় না করেন, এটি ব্যবসায়ী মহল, বিশেষজ্ঞ মহল, বিদেশি দাতা সংস্থা অনেক পক্ষ থেকেই এই চাপ ছিল। কারণ যিনি আইন তৈরি করেন তিনি যদি আইন বাস্তবায়ন করতে যান তখন সেখানে স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয় এবং আমরা দেখলাম যে এই অন্তর্বর্তী সরকারের সময় এই ব্যাপারে ব্যাপক উল্লেখযোগ্য অগ্রগতি হয়। সরকার একটি পরামর্শ কমিটি করে, পরামর্শ কমিটি সরকারকে একটি সুপারিশ করে এবং যার আলোকে একটি অধ্যাদেশ হওয়ার কথা ছিল। এনবিআর কর্মকর্তারা বলছেন যে সংস্কার কমিটি যে সুপারিশ করেছে সেটিকে পাশ কাটিয়ে কোনো একটি বিশেষ গোষ্ঠীর সুবিধার কথা চিন্তা করে এই সংস্কার অধ্যাদেশ জারি করা হয়েছে। যে কারণে আমরা দেখেছি কদিন ধরে এনবিআর এ আন্দোলন হচ্ছে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং আজকে তারা একটি বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছেন যে আগামী 3 দিন 3 কার্য দিবস, কাল বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার, এই 3 কার্য দিবস তারা কলম বিরতি পালন করবেন, অর্থাৎ কোনো কাজ করবেন না। বিশেষ করে কাল তারা দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন, এরপর দুদিন তারা বিকেল 3টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন। তবে তারা বলছেন যে রপ্তানি কার্যক্রম এবং যাত্রী সেবা, এই দুটি বিষয়ে এবং বাজেট কার্যক্রম, যেহেতু সামনের 2 তারিখে বাজেট ঘোষণা হবে, এই 3টি অংশ শুধুমাত্র তাদের কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তাদের ভ্যাট ট্যাক্স আদায় সংক্রান্ত যে কার্যক্রম আছে সেটি পুরোপুরি তারা বন্ধ রাখবেন এবং তারা কোনো রকম কাজ করবেন না। অর্থাৎ এটি আমরা দেখছি যে ব্যবসা বাণিজ্যে একটি বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে, একই সঙ্গে সরকারের একটি বড় সমস্যা তৈরি করতে পারে। কারণ আপনি জানেন যে স্বাভাবিক সময়েও দিনে গড়ে 1000 কোটি টাকা রাজস্ব আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং অর্থ বছরের যেহেতু শেষ সময়, এখন এই সময় রাজস্ব আদায়ের চাপটা আরও বেশি থাকে। এখন প্রায় প্রতিদিন সরকারের লক্ষ্য 2000 কোটি টাকা রাজস্ব আদায় করা। এই মুহূর্তে যদি 3 দিন কর্মবিরতি পালন করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে সরকার বড় একটি রাজস্ব আদায় করতে পারছেন এবং গত কয়েকদিন ধরেও কিন্তু আমরা দেখছি আন্দোলনের কারণে রাজস্ব আদায় কার্যক্রমে ব্যাঘাত ঘটছে এবং শুধু রাজস্ব আদায় কার্যক্রম না, ব্যবসায়ীরা ধরেন তাদের করদাতাদের নানা রকম কাজকর্ম থাকে কর অঞ্চলগুলোতে, যারা ব্যবসায়ী আছেন তাদেরও কর অঞ্চল এবং ভ্যাট জোনগুলোতে, ভ্যাট অফিসগুলোতে নানা রকম কার্যক্রম থাকে, নানা রকম নিবন্ধন নেওয়া থেকে শুরু করে অনেক ধরনের কাজ থাকে। সেই কাজগুলো যদি না হয় তবে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের বড় একটি অসুবিধা তৈরি করতে পারে, যেটি ব্যবসা এবং দেশের অর্থনীতি এই সময়, অন্তত বাজেটের সময়ে এই ধরনের আন্দোলন বা নেতিবাচক প্রভাব, বড় ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মানে এনবিআর কর্মকর্তারাই এই আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে এই কর্মসূচি দেয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। কারণ তারা বলছেন যে তারা এই সংস্কার প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে সাপোর্ট করেন এবং তারা চান যে এনবিআরকে 2 ভাগ করার সরকারের যে সিদ্ধান্ত সেটিতে তারা একমত জানাচ্ছেন। কিন্তু তারা বলছেন যে যারা শুল্ক এবং কর ক্যাডারের মাধ্যমে এনবিআর এ আসছেন, অর্থাৎ যারা বছরের পর বছর শুল্ক এবং কর আইন প্রণয়ন এবং প্রয়োগ নিয়ে কাজ করছেন, অর্থাৎ তাদের যে অভিজ্ঞতা এবং দক্ষতা, সেই অভিজ্ঞতা এবং দক্ষতাকে যেন মূল্যায়ন করা হয়। তারা একই সঙ্গে এটিও বলছেন যে সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ কেন আমলে নেওয়া হলো না এবং সেই সুপারিশ কেন জনসম্মুখে তুলে ধরা হলো না, সেই প্রশ্নও তারা তুলছেন। আপনি জানেন যে সরকার বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়ে অনেকগুলো কমিটি করেছে এবং প্রত্যেকটা কমিটির রিপোর্ট কিন্তু জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। শুধু এনবিআর যে সংস্কারের পরামর্শ কমিটি, সেই কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তবে যেটি বিভিন্ন বরাতে জানা যাচ্ছে, এনবিআর কর্মকর্তারা এবং পরামর্শ কমিটির সদস্যরা বলছেন যে চূড়ান্ত অধ্যাদেশ প্রস্তুতিতে সেই পরামর্শ কমিটির সুপারিশ আমলে নেওয়া হয়নি। একই সঙ্গে তারা এটিও বলছেন যে এনবিআর কিন্তু দীর্ঘদিন ধরেই প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নেতৃত্বেই চলেছে, অর্থাৎ আজকে এনবিআর এর যে ব্যর্থতা বা দায়ভার, সেই দায়ভার কিন্তু বহুলাংশেই যারা এনবিআর এর চেয়ারম্যান পদে ছিলেন, যারা এনবিআর কে চালিয়েছেন, তাদেরও কিন্তু নিতে হবে। এই কথাগুলোই বলছেন এনবিআর এর কর্মকর্তারা। এই ছিল আমার কাছে সবশেষ খবর। অনেক ধন্যবাদ রুহুল আমিন, খুব চমৎকার করে বিশ্লেষণ করলেন এবং নিশ্চয়ই এখান থেকে যে অনুসন্ধান থাকবে আপনার, সেগুলো আমরা প্রতিবেদন আকারে পরবর্তীতে পেতে থাকবো।